ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের যে কর কর্মকর্তারা, তারা প্রায় 15,000 কোটি টাকার অবৈধ সম্পদ চিহ্নিত করেছে, যেখান থেকে তারা 15,000 কোটি টাকা তারা কর পেতে পারতো, কিন্তু এই পরিমাণ কর ফাঁকি দিয়ে এই সম্পদশালীরা তাদের সম্পদ গোপন রেখেছিল। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা এটা চিহ্নিত করছে। এই যে 15,000 কোটি টাকা এখন তারা যে কর পাওয়ার সম্পদ চিহ্নিত করেছে, এই পরিমাণ কর তারা এখন কিভাবে উদ্ধার করবে। অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময়, বিশেষ করে 111 সরকারের সময় এরকম অনেকের নামে কর ফাঁকির মামলা হয়েছিল। সেসব মামলার ভবিষ্যৎ কি, বা এখন যেগুলি চিহ্নিত হলো, এগুলোরই আসলে ভবিষ্যৎটা কি দাঁড়াতে পারে, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকে এই বিষয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাই। আপনার আজকে যে একটা আলোচিত রিপোর্ট, যে জাতীয় রাজস্ব বোর্ডের আপনার ট্যাক্স উইং বা কর প্রশাসন, তারা অনেকের কর ফাঁকির অনেক সম্পদ চিহ্নিত করেছে, যেখান থেকে প্রায় 15,000 কোটি টাকা কর আদায় হতে পারে। তো এই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত বলেন। কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু বলে নেই, 15,000 কোটি টাকার প্রায় এটি সম্পদ অথবা আয় যেটি গোপন করা হয়েছিল, ধরুন ফ্ল্যাট, গাড়ি হতে পারে, প্লট হতে পারে, এরকম। এটি এনবিআরের ট্যাক্স ইন্টেলিজেন্স বলে তাদের একটা উইং আছে, সেই উইং এটি ফাইন্ড আউট করেছে। কিন্তু এখান থেকে যে 15,000 কোটি টাকারই ট্যাক্স হবে বিষয়টা এমন নয়। 15,000 কোটি টাকার যদি সম্পদ হয়, সাধারণত একটি বিষয় আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করে রাখা দরকার, সেটি হচ্ছে সম্পদের উপরে কিন্তু কখনোই কর হয় না। কিন্তু যখন কেউ সম্পদ গোপন করেন এবং ওই সম্পদের কোনো অতীতে তিনি এই সম্পদটা কীভাবে আয় হয়েছে সেটির সঠিক কোনো ব্যাখ্যা দিতে না পারেন, তখন ওই সম্পদটা আয় হিসেবে গণ্য হয়। ফলে ওই সম্পদের উপরে বা ওই আয়ের উপরে ট্যাক্স হয়। তো ট্যাক্সের তো বাংলাদেশে 100% ট্যাক্স রেট হলে 15,000 কোটি টাকার সম্পদ হলে 15,000 কোটি টাকার ট্যাক্স হতো। তো যেহেতু আমাদের ট্যাক্স রেট এখন 25% বা 30% এরকম আছে, এটার সঙ্গে কিছু জরিমানা আছে। এনবিআর ধারণা করছে এখানে প্রায় 5,500 থেকে 6,000 কোটি টাকার মতো ট্যাক্স আদায় হতে পারে জরিমানা সহ। এখানে আবার 70% পর্যন্ত সর্বোচ্চ জরিমানারও বিধান আছে। যত আপনি আগের বছরের যত পেছনের বছরের সম্পদ পাওয়া যাবে, তত বেশি জরিমানার হার। সেই হিসাবে 70% পর্যন্ত এনবিআর হিসাব করে এরকমটা ধারণা করছে যে 15,000 কোটি টাকা প্রাথমিকভাবে, এখনও কিন্তু তাদের তদন্ত চলমান আছে, আরও বাড়বে এটি দিনে দিনে। কিন্তু এখন পর্যন্ত গত এক বছরে যা হয়েছে, 2025-এর জানুয়ারি থেকে 26-এর জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত, এই সময়ের তথ্য হচ্ছে এটি। এখন এই সম্পদটি সাধারণত যেটি আমরা বললাম যে ট্যাক্স ইন্টেলিজেন্স উইং প্রায় 3100 ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদেরকে চিহ্নিত করেছে, তাদেরই সম্পদটা তারা প্রাথমিকভাবে ট্রেস করেছে। এর মধ্যে একটি অংশ ট্যাক্স দিয়েও গেছে, মানে প্রায় 400-র মতো ব্যক্তি, তারা তাদের এই দায় স্বীকার করে তাদেরকে যখন নোটিশ করা হয়, স্বাভাবিকভাবে যখন কোনো সম্পদ তারা বের করে তখন নোটিশ করা হয় অথবা তখন তারা আসে। এর মধ্যে 400-র মতো ব্যক্তি, বা 400 আরেকটু কম হবে, তারা প্রায় 400 কোটি টাকার মতো ট্যাক্স অলরেডি এনবিআরকে তারা দিয়ে গিয়েছে, অর্থাৎ তারা তাদের দায়টা স্বীকার করেছে। এখন বাকি কোনো তাদের সঙ্গে আলোচনা চলছে, হয়তো জরিমানা কিছু কমানো বা বাড়ানো। আবার এমনও হতে পারে কেউ হয়তো নেক্সট গভর্নমেন্টের অপেক্ষায় আছে যে কোনো মতে টেনে যদি নেক্সট গভর্নমেন্টের সময় এটি কোনোভাবে মাফ পাওয়ার সুযোগ পাওয়া যায়, সেটিও হয়তো আছে। কিন্তু প্রাথমিকভাবে এনবিআর এর এই অবস্থা যে এই পরিমাণ ব্যক্তি এবং এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক। বিশেষ করে খালি সরকারি যেসব প্রতিষ্ঠানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং, আপনি জানেন লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আরও নানান ধরনের ডিপার্টমেন্ট আছে, এরকম প্রায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে। সাবেক এমপি আছেন, মন্ত্রী আছেন, প্রভাবশালী রাজনীতিবিদ আছেন, এবং সাবেক ওই সময়ে গত সময়ে যখন শেয়ার বাজার কেলেঙ্কারির হোতা যারা আছেন তাদের পরিবারের সদস্য। এই আমরা যাদের কথা বলছি, ট্যাক্স ইন্টেলিজেন্স উইং কিন্তু কেবল ওই ব্যক্তিকে টার্গেট করে না, আসলে
তার উপর নির্ভরশীল স্বামী স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি এরকম বা ভাই বোন এরকম এই যারা আছেন এই রকম লোকজনকেই টার্গেট করে এবং তাদেরকে এখন পর্যন্ত ইভেন খেলোয়াড় আছেন, সাংবাদিক আছেন, ট্যাক্স এবং কাস্টমসের কর্মকর্তাও এই তালিকার মধ্যে আছেন যাদের এই সম্পদ তারা ট্রেস করতে পেরেছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি একটু বলেছেন যে আমরা আমাদের দেশের অনেক মানুষের মধ্যেই হচ্ছে একটা ধারণা আছে যে এনবিআর এর কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি প্রবণতা আছে এবং তারা হচ্ছে প্রচুর অর্থ সম্পদের অবৈধ অর্থ সম্পদের মালিক হয়েছেন। তো এখানে আসলে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীর সংখ্যাটা কেমন, আপনি কি একটু বলতে পারবেন? আমরা সম্প্রতি দেখছি যে দুর্নীতি দমন কমিশন অনেক এনবিআর এর কর্মকর্তার নামে মামলা দিয়েছে বা তাদেরকে তলব করছে। তো এইসব লোকজনের কি এই লিস্টে আছে? ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, আমরা এনবিআর এর কর্মকর্তা শুনছি কারণ আপনি যেমন ওই যে মতিউর রহমান খুব আলোচিত একজন ব্যক্তি, তো এনবিআর এর সাবেক কমিশনার ছিলেন, উনি ওনার মতো আরও কিছু কর্মকর্তা আছেন, কর্মচারীও আছেন, মানে যারা ক্যাডার কর্মকর্তা নন, নিচের দিকের এমন ব্যক্তিরাও আছেন। আমরা একজন ব্যক্তির নাম শুনেছি, উনি এনবিআর এর একজন নিচের রেভিনিউ অফিসার হবেন অথবা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এরকম নিচের দিকের পোস্টে খুব অল্প বেতন পাওয়া, অথবা ইন্সপেক্টর, মেবি ইন্সপেক্টর একজন। তার আমি শুনেছি ঢাকায় 4টি ক্লাবের উনি মেম্বার। আপনি জানেন ঢাকায় এই পশ ক্লাবগুলোর মেম্বারশিপ পেতে অনেক টাকা পয়সার বিষয় আছে। তো যিনি 4টা ক্লাবের মেম্বার হতে পারেন, আপনি ধারণা করতে পারেন তার সম্পদ কত। এটি একটি উদাহরণ দিলাম মাত্র, আমাদেরকে ওনারা কোনো সংখ্যা বলেননি এনবিআর এর কতজন, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি সব ডিপার্টমেন্টেই তারা টাচ করেছেন। ঠিক দুদকের কেউ আছেন কিনা এখন পর্যন্ত আসলে আমরা জানিনি, কিন্তু বাংলাদেশে আপনি খুব খেয়াল করবেন যে আলোচনাটা ব্যাপকভাবে আছে, এনবিআর এর কাস্টমস বলেন বা ট্যাক্স বলেন, অনেক ইভেন নিচের দিকের যারা কর্মচারী আছেন তাদেরও এই ঢাকা শহরে প্রচুর সম্পদ আছে, সবাই না হয়তো একটি অংশের প্রচুর সম্পদ হয়ে গেছে। তো এই সম্পদ কীভাবে, তার তো যে বেতনে তো এই সম্পদ হওয়ার কথা নয়। এখন যদি সত্যি সত্যি এনবিআর, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটি কিন্তু এনবিআর এর বাইরে অন্য সরকারি ডিপার্টমেন্ট আছে, আমরা যেটা একটু আগে বললাম, ইভেন দুদক যারা এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য কাজ করবেন, সেই দুদকেরও অনেক অফিসারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। দুদকের আছে, ভূমি অফিসের আছে, আপনি যতগুলো ওয়াসা, আপনি দেশের সরকারের প্রত্যেকটা বা এই যে আমাদের লেভেলেই আছে, সবগুলো সরকারি যেখানে যেখানে সার্ভিসের রিলেটেড, তো এই সবগুলো জায়গাতে। এখন বিষয়টা হচ্ছে যদি সঠিকভাবে তদন্তটা করতে পারে সরকার, যদি সেই সাপোর্টটা তাদেরকে দেয়, যারা তদন্ত করবেন তারা যদি নিরপেক্ষ হন, তাহলে তারা এই কাজটা সঠিকভাবে করতে পারবেন এবং যিনি হন সেটা যদি নিজের ঘরের লোক হন তারা তাদেরকে ধরতে পারবেন। আমরা এতটুকু অ্যাটলিস্ট দেখেছি, অতীতে আমরা কখনো দেখিনি যে এনবিআর এর এই ধরনের ক্ষেত্রে এনবিআর এর নিজেদের লোকজনকেই নিজেরা ধরছে, কিন্তু আমরা এবারই প্রথম দেখলাম এটি হচ্ছে। তার মানে এটি একটা ভালো উদ্যোগ। এখন তাদেরকে সঠিকভাবে কাজটা করার সুযোগ দিতে হবে। ইভেন নেক্সট গভর্নমেন্ট যারা আসবেন তারাও যদি এই সুযোগটা দেন, তাহলে এই কাজটি হয়তো অন্যান্য যত ডিপার্টমেন্ট আছে তাদের ক্ষেত্রে সম্ভব হবে। আপনার কাছে জানতে চাবো যে এই যে সম্পদটা তারা ট্রেস করেছে এনবিআর এর ট্যাক্স ইন্টেলিজেন্স, এটা হচ্ছে আপনার আয়কর ফাইলে সে এই সম্পদটা গোপন করেছে। দ্যাট মিনস তার হলো এই সম্পদের বড় অংশই কিন্তু অবৈধ আয় থেকে করা। তো অবৈধ আয় মানে হচ্ছে যে দুর্নীতির মাধ্যমে সে আয় করেছে। তো এনবিআর হলো যে তার কাজ হলো যে এই যে কর ফাইলে গোপন রাখা সম্পদ ট্রেস করে সেখান থেকে সে তার ট্যাক্সটুকু আদায় করে নিল বা প্রযোজ্য ক্ষেত্রে জরিমানা সহ আদায় করে নিল। কিন্তু এই সম্পদ যেটা অবৈধ আয়ে বা দুর্নীতির মাধ্যমে করা, তো এদের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন কমিশন কোনো কিছু কি আসলে করতে পারে, বা এনবিআর এর সাথে দুর্নীতি দমন কমিশনের যে এই লিয়াজোটা আছে কিনা, যে দুদকও কিন্তু অনেকগুলি আইডেন্টিফাই করে দুর্নীতির মাধ্যমে হয়েছে। তো দুদক যেটা আইডেন্টিফাই করলো, এনবিআর তার কাছ থেকে উপযুক্ত ট্যাক্স পাইলো কিনা, আবার এনবিআর যেটা আইডেন্টিফাই করছে দুদক হচ্ছে যে তার ওই সম্পদের আয় বৈধ কি অবৈধ, এরকম কি কোনো সমন্বয় আছে দুই সংস্থার মধ্যে আপনার জানা মতে? আচ্ছা, প্রথম কথা হলো যে সম্পদ এনবিআর ট্রেস করেছে বা সন্ধান পেয়েছে সেটি যে সবগুলোই অবৈধ সম্পদ, এটা আমরা এখনই বলতে পারবো না।
এটি আসলে দুদকের মতো যেসব প্রতিষ্ঠান আছে, দুদক অথবা সরকারের অন্য যেসব সংস্থাগুলো আছে, তারা আসলে আইডেন্টিফাই করতে পারবে এখানে কতটুকু অবৈধ সম্পদ লুকিয়েছে। প্রথম কথা হলো, এগুলো সবগুলোই ট্যাক্স ফাইলে দেখানো হয়নি, এগুলো লুকানো হয়েছে এই পরিমাণ সম্পদ, এটি পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে অবৈধ সম্পদের পরিমাণ কতটুকু। আমরা ধারণা করতে পারি, বা এনবিআর অফিসাররাও ধারণা করছেন, যাদের সম্পদ তারা ট্রেস করেছেন এর বেশিরভাগই অবৈধ সম্পদই হবে। কারো কারো বৈধ সম্পদ থাকতে পারে। বৈধ সম্পদ তারা লুকায় দুইটা কারণে। একটা হচ্ছে অনেক বেশি বাংলাদেশে ট্যাক্সের যে রেট অথবা ট্যাক্স দিতে গেলে যে পরিমাণ ঝামেলা হয়রানি, অনেকে এই কারণে সব সম্পদ তারা দেখাতে চান না। তার দেখা গেছে উনি হয়তো নিজের জমি বিক্রি করলেন, ট্যাক্সের পরিমাণ জমি অনেক বিক্রি বেড়ে করে, যায়, তো এটা তো ওনার বৈধ সম্পদ, উনি হয়তো এই টাকাটা ট্যাক্স ফাইলে দেখালেন না। এখন এটি তার বৈধ সম্পদ, কিন্তু উনি দেখান নাই বলে এটি তার এক ধরনের এটিও ট্যাক্স, এই যে আমরা যে অ্যামাউন্টের কথা বললাম 15,000 কোটি টাকার সম্পদ, হয়তো এইটিও এরকম অ্যামাউন্টও থাকতে পারে, এটি অবৈধভাবে অর্জিত নয়। আবার দেখা গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গত সরকারের সময়ে, গত আওয়ামী লীগের 15 বছরের সময়ে বাংলাদেশে যে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, তার যে যারা এখান থেকে গেইন করেছেন, বিভিন্নভাবে অবৈধ উপায়ে অর্থের মালিক হয়েছেন, তার একটি অংশ দেশের বাইরে চলে গিয়েছে, একটি অংশ দেশে আছে। ট্যাক্স ইন্টেলিজেন্স মূলত যেই সম্পদটির সন্ধান পেয়েছে, এটি মূলত দেশের সম্পদ। তো দেশের বাইরে যাওয়ার সম্পদের তো আর সন্ধান নেই, দেশের ভেতরে এই সম্পদটা তারা পেয়েছেন। ধারণা করা হচ্ছে বেশিরভাগ সরকারি কর্মকর্তা, ইভেন সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, ইভেন মেয়র ছিলেন, তারা যে সম্পদটা আসলে পাওয়া গেছে, একজনের ঢাকায় 18 তলা একটি বাড়ি পাওয়া গেছে, সেটির মধ্যে তিনি অর্ধেক দেখিয়েছেন ট্যাক্স ফাইলে, অর্ধেক দেখাননি। এখন হতে পারে যে অংশটা উনি দেখাননি, হয়তো ওই অর্থের ওনার কোনো সঠিক উৎস নেই, এমনও হতে পারে। অনেক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তারা যে পরিমাণ ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, সেই টাকা তারা বিভিন্নভাবে নামে বেনামে, এখানে কিন্তু একটি কথা পরিষ্কার, উনি হয়তো নিজের নামে কিনেননি, অন্য কারো নামে কিনেছেন, ওইসব সম্পদও কিন্তু উদ্ধার করা হয়েছে এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে দুদক এটি ধরবে বা কিভাবে ধরবে, এটি কিন্তু এনবিআর এর কাজ না। এনবিআর কাজ হচ্ছে শুধুমাত্র ট্যাক্সটা কত হয়েছে সেটি উনি দেখবে, ওনার 25 বা 30% যদি ট্যাক্স হয়, এর সঙ্গে যদি কোনো জরিমানা থাকে সেটা। কিন্তু আমাদের আইনে আছে, দুদকের আইনে আছে, কোনো সম্পদ যদি কেউ অবৈধভাবে অর্জন করে থাকেন, তাহলে পুরো সম্পদ বাজেয়াপ্ত হবে। তার মানে 15,000 কোটি টাকা যদি পুরোটাই অবৈধভাবে অর্জিত হয়ে থাকে, সবার আইন অনুযায়ী পুরোটাই বাজেয়াপ্ত হওয়ার কথা, এবং যিনি এই সম্পদ অর্জন করলেন, পেলেন অবৈধভাবে, এটি প্রমাণ করা গেলে বাংলাদেশের আইন অনুযায়ী তার 14 বছর পর্যন্ত সাজা হতে পারে, জেল হতে পারে। এখন এই কাজটি হচ্ছে এনবিআর এর ট্যাক্স ইন্টেলিজেন্সের কাজ হবে, দুদকের কাছে যেসব তথ্যগুলো তারা পেয়েছেন সেই ফাইল বা সেই তথ্যগুলো তারা হস্তান্তর করা, ইভেন না দিলে দুদক নিজেদের থেকে আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে এই তথ্য নেওয়া, যাতে এর মধ্যে কতটুকু আসলে বৈধ বা অবৈধভাবে অর্জন হয়েছে সেটি বের করা, যাতে অপরাধীকে শাস্তির আওতায় আনা যায়। আমরা একদম শেষ সময় চলে আসছি। সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশে গত 15-17 বছর দুর্নীতি হয়েছে, এটা যেমন সত্য, এর আগে যে দুর্নীতি হয় না সেটাও না, এর আগেও দুর্নীতি হয়েছে। আমরা 111 সরকারের সময় দেখছি যে তখন অনেকের বিরুদ্ধে হচ্ছে কর ফাঁকির মামলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে। সেসব মামলার আসলে ভবিষ্যৎ কি? আমরা গত 111 গেছে সে 2007-8 সালে, এরপরে হচ্ছে অনেকগুলি 18-19 বছর চলে গেছে, আমরা কিন্তু কর ফাঁকি দেওয়া বা অবৈধ সম্পদের মালিক হওয়ার কারণে দেশের ভিতরে কাউকে জেল খাটতে দেখিনি। তো ফলে আজকে যেগুলি ট্রেস হচ্ছে, এইগুলির কেউ যদি হচ্ছে সে তার ন্যায্য করটা পরিশোধ না করে, তার আসলে কি পরিণতি হবে? দেখুন, যদি আইনের শাসন কোথাও তার স্বাভাবিক গতিতে না চলতে পারে, তাহলে এটি বারবার ফিরে আসে। আপনি যেটা বললেন যে গত 15 বছর শাসন আমলের আগের যে সময়টা ছিল, তখনও দুর্নীতি হয়েছে, এবং 111 সরকার আসার পরে অনেককে ধরা হয়েছে, দুদক মামলা করেছে, কিন্তু এখানে ব্যাপকভাবে কারো শাস্তি হয়েছে এটা আমরা সেভাবে শুনিনি, খুব কম। আমরা টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশে যিনি আছেন, ডক্টর ইফতেখারুজ্জামান, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বললেন যে এই বাংলাদেশে এই ক্ষেত্রে যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা, এটা খুবই রেয়ার আমরা দেখতে পেয়েছি, হলেও খুব সামান্য হয়েছে, মানে যেটা একেবারেই ইনসিগনিফিকেন্ট। অথচ বাংলাদেশে কিন্তু কোটি কোটি, শত শত লক্ষ কোটি টাকার, যেমন হোয়াইট পেপার সরকারের গঠিত যে হোয়াইট পেপার কমিটির হিসাবেই এসেছে 28 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 15 বছরে। নিশ্চয়ই তার আগের সময়ও গিয়েছে। এখন যিনি প্রকৃতপক্ষে অপরাধী, উনি যদি শাস্তির আওতায় না আসেন, তাহলে পরবর্তীতে
মানুষ উৎসাহিত হয় যারা দুর্নীতি করতে চায়, এই কারণে যে এই দুর্নীতি করে পার পাওয়া যায় কোনো না কোনোভাবে। তারা হয়তো যে তদন্ত কর্মকর্তা আছে বা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কিছু টাকা পয়সা খরচ করে তারা হয়তো পার পেয়ে যায়। তো এইভাবে যদি হতে থাকে তাহলে এখন যাদের সম্পদ আমরা দেখছি যে সামনে এসেছে তারাও কোনো না কোনোভাবে পার পেয়ে যাবে, এবং বাংলাদেশের প্রকৃতপক্ষে যারা করাপশনের মাধ্যমে অর্থ উপার্জন করছে সেটি বন্ধ হবে না। এই কারণে আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার, দুদক যে পরিচালিত হয়, দুদক অথবা সরকারের অন্য সংস্থাগুলা এনবিআর সহ কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আছে এগুলো রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সে পরিচালিত। যখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের সুবিধা মতো এটিকে পরিচালিত করে। আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল এনবিআরের থেকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার অ্যাকাউন্টটি অবমুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে উনি ওনার যত অ্যাকাউন্ট আছে সেখান থেকে টাকা পয়সা তুলতে পারতেন, জমা হতো। খালেদা জিয়ার অ্যাকাউন্ট শেষ পর্যন্ত আর অবমুক্ত করা হয়নি। 5 আগস্টের পরে হয়েছে। হ্যাঁ, এই যে এই সরকার অর্থাৎ গত 5 আগস্টের পরে খালেদা জিয়ার সেই অ্যাকাউন্ট এসে অবমুক্ত হলো। তার মানে হচ্ছে এনবিআর, দুদক, এটি আমি একটি উদাহরণ দিলাম, এনবিআর, দুদক যতগুলো সংস্থা আছে কোনো না কোনোভাবে সরকারের ইনফ্লুয়েন্সে চলে। যদি সরকারের ইনফ্লুয়েন্স থেকে বের করা সম্ভব হয় এবং আইনের শাসনটাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়, যিনি অপরাধ করেছেন তিনি শাস্তি পাবেন, যিনি অপরাধ করেননি তিনি মুক্তি পাবেন, তাহলে এই ধরনের করাপশন বন্ধ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা আশা করব যে আমাদের দেশে যে এখন যারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রায় সকল দলেরই হচ্ছে অঙ্গীকার হয়েছে যে দেশকে দুর্নীতিমুক্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারা এসব কথা ভোটারদের সামনে বলছেন। আশা করি যে তারা যারাই ক্ষমতায় আসুক তারা তাদের এই অঙ্গীকারগুলি বাস্তবায়ন করবে এবং সরকারি প্রতিষ্ঠান বা আর স্বাধীন যেসব সংস্থা আছে, কমিশন আছে দুদকের মতো, এগুলোকে সত্যিকার অর্থে স্বাধীনভাবে পরিচালিত হওয়ার পথ তারা তৈরি করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। এটা যদি সম্ভব হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে দুর্নীতি কমবে। দুর্নীতি হয়তো মুক্ত হবে না, কিন্তু কমবে। আমাদের রাজস্ব আয়ের যে করুণ অবস্থা সেখানে ইমপ্রুভ হবে, এবং সরকার এই অর্থ হচ্ছে দেশের উন্নয়নে, দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।